হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন, লেখনীতে মিথুপুরী, পর্ব সংখ্যা ২৮। পিয়ানোর নরম ঝরঝরে সুরে চোখ মেলে ধরার চেষ্টা করলো এলিজাবেথ, কিন্তু ঘুমের ইঞ্জেকশন তীব্রতায় চোখের পাতা পুরোপুরি খুলল না। ঝাপসা দৃষ্টির ভেতর কেবল বোঝা যায় কেউ একজন উল্টো দিকে বসে পিয়ানো বাজাচ্ছে। নড়তে চাইল সে, শরীর সাড়া দিল না। নিজের অস্তিত্ব আবিষ্কার করলো একটি চেয়ার অবধি অবস্থায়। হাতলে আঁকড়ে ধরল, উঠতে চাইল, তাও পারল না। শরীরে এক বিন্দু শক্তিও নেই। বারবার চেষ্টা করতে গিয়ে পেটের কাঁচা সেলাইয়ের জায়গায় চাপ পড়তে মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আহ! এলিজাবেথের ব্যথাতুর শব্দে থমকে গেল তার আঙুল, থেমে গেল পিয়ানোর নরম সুর। সে ধীরে পিছন ফিরে তাকালো। এলিজাবেথের মাথা বারবার কাত হয়ে পড়ছে, সোজা হয়ে বসে থাকতে পারছে না। কালো ওভারকোট পরা লোকটি সামনে এসে একটি চেয়ার টেনে নিল, একদম কাছে এসে বসলো, খুব কাছে, যতটা কাছে থাকলে একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে পড়ে। পুরুষালী বিমুগ্ধকর চাহনিতে চেয়ে সে সামনে অগোছালো চুল সরতে হাত নাড়াতে এলিজাবেথের হাত বাধা দিয়ে উঠল। বিরক্ত বোধ করল সে। এলিজাবেথ জড়ানো কণ্ঠে কিছু বলতে চাইলে সে হিসিয়ে থামিয়ে দিল। ওহো, নড়ো না, আমাকে দেখতে দাও, ২ বছরের তৃষ্ণা মেটাতে দাও লিলি। তোমার চোখে চোখ রেখে মরতে দাও আমায়, বুক ভরে নিঃশ্বাস নিতে দাও, একটু ব্যথাহীন বাঁচতে দাও আমায়। এলিজাবেথ তাকাতে পারছে না। মানুষটার মুখ স্পষ্ট হয়ে ওঠে না চোখে। ভেতরে ভেতরে সে ছটফটানি, যে আতঙ্ক তা প্রকাশের কোনো উপায় নেই। শরীর অবশ, কণ্ঠ স্তব্ধ। সামনের মানুষটি মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলিজাবেথের দিকে। তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে থাকতে তৃষ্ণিত কণ্ঠে বলে ওঠে, তুমি হারিয়ে যাওয়ার পর পথ তো ছিল অনেক, কিন্তু পা এগোয়নি, চোখ মুগ্ধতা খুঁজে পাইনি, হৃদয় কোনো টান অনুভব করিনি। থমকে যাওয়া মস্তিষ্কে শুধু তোমাকেই খুঁজে গেছে। দেখো, খুঁজতে খুঁজতে আজ তোমাকে পেয়ে গেছি। কে বলে স্রষ্টার কানের সৃষ্টির আর্তনাদ পৌঁছায় না? ভালোবাসা যদি স্বচ্ছ থাকে তবে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। কথাগুলো বলতে বলতে তার চোখে ছলছল করে ওঠে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এলিজাবেথের হাতের উপর। এলিজাবেথ কেঁপে ওঠে, নিজেকে গুটিয়ে নিতে চায়, কিন্তু শরীর আজ তার সঙ্গ চরম বেইমানি করছে। কণ্ঠটা চেনা চেনা, ভয়ঙ্করভাবে চেনা। হঠাৎই পরিষ্কার হয়ে যায় তার ভেতর। এটা সুরকার, সেই শয়তান। কাঁপছে সুরকারের গলা। সরি লিলি, সরি, খুব করে সরি। আমাকে ভুল বোঝার জন্য সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তোমাকে কাঁদানোর জন্য সরি, তোমাকে ব্যথা দেওয়ার জন্য সরি। বলতে বলতে সে এলিজাবেথের পায়ের পাতা হাত রাখল, নিগড় ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল সেখানে। তারপর জড়িয়ে আসা কণ্ঠে আবারও ফিসফিস করে বলল, তোমাকে ভুল বোঝার জন্য আবারও সরি। মুখ তুলে তাকালো সে, চোখে একরাশ ভাঙা আফসোস। সত্যি আমি বোকা লিলি, নইলে কিভাবে ভাবি আমার লিলি ফুল আমাকে ছেড়ে পালিয়ে এসেছে। তারপর হঠাৎ করে কিছু জপন ভেঙে গেল তার ভেতরে। মুহূর্তের মধ্যেই সে একটা হকিস্টিক তুলে চারপাশে যা ছিল একে একে সব ভাঙচুর করলো। হিংস্র গর্জনের সাথে কণ্ঠ ফেটে বেরোতে লাগলো, তোমার নিঃশ্বাসে যদি আমার নাম না থাকে, বিশ্বাস করো তোমার নিঃশ্বাস চলবে না, এক মুহূর্ত বাঁচতে দেব না আমি। হঠাৎ সে থামলো, আবার এগিয়ে এলো এলিজাবেথের কাছে, হাঁটু গেড়ে বসলো, 2 হাতের আজলায় এলিজাবেথের মুখ চেপে ধরে হিসিয়ে করে বলল, ভয় পেও না জান, আমি কিভাবে মারি তোমায়, তোমায় খুব ভালোবাসি যে। আর ছোঁয়ায় এলিজাবেথের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে। সে তীব্র চেষ্টা করে মুখ তুলে তার চোখের দিকে তাকানোর, কিন্তু তার আগেই সুরকার এলিজাবেথের কপাল ঠেকিয়ে দিল তার কাঁধে।
ভেজা গলায় অনুনয়ের সাথে ফিসফিস করে বলল, যে খেলায় নেমেছি মরতে তো হবেই। মরার আগে চলো না কিছুদিন একসাথে বাঁচি, এক একে অপরের বাহুতে মিশিয়ে থাকি, ঠিক যেভাবে নারীর অঙ্গে মিশে থাকে কলঙ্ক। সে আরও ঘনিষ্ঠ হতে যাবার মুহূর্তে নিচ থেকে হঠাৎ পায়ের শব্দ ভেসে এলো। সতর্ক হয়ে সুরকার উঠে দাঁড়ালো। জানলার দিকে নজর দিয়ে দেখতে পেল রিচার্ড দ্রুত দৌড় আসছে। আজকে দ্বিতীয়বার সে রিচার্ডকে দেখে। সেদিনের মতো আজকের দৃশ্যটি তার মস্তিষ্কে চাপ ফেলে, যার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। চোখের সামনে সব কিছু ক্রমশ ঝাপসা হতে লাগলো। অজ্ঞাত মস্তিষ্কে চেষ্টা করলেও বুঝতে পারছে না রিচার্ড কিভাবে এত দ্রুত পৌঁছে গেল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল এলিজাবেথের গলায় একটা রিং। এই রিংটি রিচার্ডের বিয়ের দিন দিয়েছিল। পরবর্তীতে সেটি চেইনের সঙ্গে ঝুলিয়ে এলিজাবেথ গলায় রাখে। সুরকার বুঝতে পারল এই রিংয়ের ভেতরেই নিশ্চয়ই কোনো ডিভাইস আছে, যেটা দিয়ে ট্র্যাক করে রিচার্ড এত দ্রুত এখানে পৌঁছেছে। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে, মস্তিষ্কের চাপ বাড়ছে। দুর্বল অবস্থায় শক্তিশালী শত্রুর সঙ্গে মোকাবেলা করা নিছক বোকামি। সুরকার দ্রুত জানলা দিয়ে নিচে লাফ দিল। রিচার্ড যখন উপরে পৌঁছালো দেখতে পেল কেউ ঝাঁপ দিয়ে নিচে নেমেছে, কিন্তু সে সরাসরি সেই দিকে ছুটল না। ঝড়ের বেগে দৌড়ে গিয়ে এলিজাবেথের কাঁধে ড্রাগস পুশ করতেই সে তার বুকে ঢলে পড়ল। রিচার্ড আলতো করে এলিজাবেথের চেয়ারে বসিয়ে দিল। তারপর কাকে যেন দ্রুত ফোন করে নির্দেশ দিল ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারপর আর এক মুহূর্ত নষ্ট করল না। শিকারি যেমন ঝড়ের গতিতে শিকারের পিছু নেয়, ঠিক তেমনই সে নেমে পড়ল শিকার ধরতে। পৌঁছে গিয়ে বাইকে ছড়ল। সেদিকে থেকে আগে বাইকের শব্দ ভেসে এসেছিল সেদিকে ধেয়ে গেল। স্পিড মিটারের চোখে রাখতেই দেখা গেল প্রথম ধাপেই স্পিড 70+। অন্যদিকে মস্তিষ্কে স্নায়ুকোষে রক্ত চলাচল হঠাৎ তীব্র হয়ে ওঠার সুরকার প্রথমে বাইককে গতি তুলতে পারছিল না, কিন্তু পিছন থেকে আরেকটি বাইকের অ্যাক্সেলেটারের হিংস্র গর্জন কানে আসতেই তড়িৎ মস্তিষ্কে সজাগ হয়। রিয়ার মিররে তাকিয়ে দেখল পিছনে রিচার্ড। হেলমেটের আড়ালে মুখ দেখা না গেলেও সে উত্তপ্ত গতিতে এগিয়ে আসছে। তাতে স্পষ্ট যে তার আর কেউ নয়, ব্লাডি বিচ রিচার্ড গায়নাদ। সঙ্গে সঙ্গেই ম্যাট বিচের ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে হাসি। আজ খেলা জমেনি সেটা ঠিক, তবুও দীর্ঘদিন পর যে রাইডটা জমতে চলেছে এতটুকু তার জন্য স্পষ্ট। অনেক দিন রেস হয়নি। আজ শিকার আর শিকারির মাঝখানে রাস্তাই হবে আরেনা। পর মুহূর্তেই সুরকার পেশাদার রাইডারদের নিখুঁত ভঙ্গিতে বাইকার থ্রেড চেপে ধরল। ইঞ্জিনের গর্জন মুহূর্তের মধ্যেই বাতাসে কোমলতা ছিঁড়ে গেল। তবে পেছনে রিচার্ড এক চুলও দমল না। গিপে বলশালী দুহাত শক্ত করে ধরে এক ঝটকায় স্পিড বাড়ালো। তার তীক্ষ্ণ চোখে শিকারের দৃষ্টি স্থির হয়ে সামনে তাকা ম্যাট বিচের উপর গেঁথে আছে। আজ আর কোনো স্পোর্টস বাইক নয়, দেশি বাইক হয়েও ম্যাট বিচ যেভাবে মেশিনটাকে নাচাচ্ছে মনে হয় এটা তার প্রিয় খেলনা। অ্যাক্সিলারেটরের বিকট চিৎকার আর চাকার কর্কশ গর্জনে চারপাশের শব্দ স্তব্ধ হয়ে আছে। কারোর কোনো সিগন্যাল মানার কোনো বালাই নেই। তারা ঝাঁপিয়ে পড়ল 300 ফিট রোডের দিকে। বাংলাদেশের হাতে গোনা জামমুক্ত সড়কের মধ্যে 300 ফিট একটি, এটাকে বলা যেতে পারে মৃত্যু স্পিড। 300 ফিটে ঢোকার ঠিক আগ মুহূর্তেই কুড়িল বিশ্ব রোড একজন ট্রাফিক পুলিশ হাত তুলে থামতে বলল। ম্যাট বিচ ব্রেক টানল না, উল্টো বাইক ছুঁয়ে দিল তার দিকে। শেষ সেকেন্ডে পুলিশটি ঝাঁপ দিয়ে সরে যাওয়ার প্রাণ
বেঁচে যায়। সামনে ম্যাট বিচ গুলির মতো মিলিয়ে গেল। পিছনে পড়ে রইল রিচার্ড। আরেকজন পুলিশ তুমুল গতিতে এগিয়ে এসে বাধা দিতে চাইলে রিচার্ড এক মুহূর্ত ভাবল না, সোজা টুল বক্সের উপর দিয়ে বাইক তুলে দিল। আর তারপরই শুরু হলো ভয়ঙ্কর এক রেস। রাস্তা সংকুচিত হচ্ছে, স্পিড বাড়ছে, বাতাস ছুরি হয়ে গাল লাগছে। দুইটা বাইক, দুইটা শিকারী, একটা রোডে ধোঁয়া আর মৃত্যুর গন্ধ ছড়িয়ে ছুটতে শুধু। তবে ম্যাট বিচ ছিল এগিয়ে। সে থ্রটল পুরো খুলে দেয়। বাইকটা এবার যেন হাওয়ার উপর ভাসছে। সামনে ফাঁকা 300 ফিট। স্পিডোমিটারের কাটা লাল দাগ ছুঁয়ে কাঁপছে। পিছনে রিচার্ড অদরে এক কোণে বাঁ পাশে হেলিয়ে হাসল। তারপর এক হাতে গ্রিপ শক্ত করে ধরল, অন্য হাতে কোমর থেকে পিস্তল বের করে আনে। এরপরই গুলির শব্দ, বাতাস ফেটে বেরোয়। কিন্তু সামনের জন্য যে কম যায় না। আত্মারক্ষার্থে ম্যাট বিচ মাথা নিচু করে বাইক ঝুঁকিয়ে দেয়। গুলির ঝাঁজ তার কানে পাশ ঘেঁষিয়ে সাইনবোর্ডে আঘাত করে। পর মুহূর্তেই সে হঠাৎ ব্রেক ঠ্যাক করে সাইড স্লিপ দেয়। ধুলো আর ধোঁয়ায় পর্দা তুলে দেয় রিচার্ডের সামনে। এতেও রিচার্ড দমে না। মুভির নির্ভীক হিরোর মতো সে ফুটরেস দাঁড়িয়ে পড়ে, শরীরে একপাশে হেলিয়ে ধুলো ভেদ করে আরেক রাউন্ড গুলি ছোড়ে। ম্যাট বিচ বাইকটা প্রায় শুয়ে ফেলে। চাকা আর আসফল্টের মাঝে এক চুলু ফাঁকা রেখে গুলি ছড়িয়ে যায়। 1 সেকেন্ডের জন্য দুজন চোখ লক হয়, শিকার আর শিকারীর নীরব চ্যালেঞ্জ। তারপর হঠাৎ ম্যাট বিচ ডান লেন কাট করে। বাঁ দিকে ফ্লাইওভারের ছায়া। রিচার্ড ঝাঁপিয়ে পড়ে তার পিছু নেয়। স্পিড এত বেশি যে রাস্তা বাইকগুলো সেলফ লাইনের মতো ভেঙে ভেঙে ঝাপসে উঠছে। সামনে একটা তীক্ষ্ণ বাঁক। শেষ মুহূর্তেই ম্যাট বিচ হ্যান্ডেল ঘুরিয়ে ড্রিফট দেয়। সাথে সাথেই পিছনের চাকা আছড়ে কেটে আগুনের ফুলকি ছিটিয়ে দেয়। রিচার্ড দমে না। বাইকটা প্রায় উল্টো বাঁক নেয়। তার কাঁধ ছুঁয়ে যায় গার্ড রেল। এরপরই আরেকটা ঠাস শব্দ। ম্যাট বিচ দ্রুত বাইক সোজা করে নেয়। হঠাৎ গতি বাড়িয়ে গুলির লাইনে বাহিরে চলে যায়। তবে দৃষ্টি সীমানা ছাড়াই না। সে যেন ইচ্ছে করেই ধরা দিচ্ছে না, আবার পালিয়েও যাচ্ছে না। আর কিছু দূর যেতেই হঠাৎ করে রিচার্ড বাইকের চাকা পাংচার হয়ে যায়। ব্লাডি বিচ থেকে ম্যাট বিচ এমনিতেই অনেকটা এগিয়ে, তার উপর এবার বাইকও বিকল। রাগ আর ক্ষোভে রিচার্ড নিজের চুল খামচে ধরে। পরপর কয়েকবার সজোরে লাথি মারে বাইকের চাকায়। রিচার্ড দুর্দান্ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও স্বীকার করতে হয়, সুরকারের বাইক রাইডিং স্কিল একদম অন অফ। রিচার্ডের মতো আরও কয়েকজন দুর্ধর্ষ রাইডারের সঙ্গেও টক্কর দেওয়ার ক্ষমতা তার আছে। প্রশিক্ষিত স্পোর্টসার রাইডারের নিখুঁত নিয়ন্ত্রণে সে বাইক চালায়। প্রকৃতিতেও বাধ্য হয়ে মেনে নেয়। ফাইটার পাইলট রিচার্ড আকাশের রাজা হলেও বাইকার সুরকার জমিনের রাজা। বস, হিয়ার ইজ ইউর টয়। খাঁ খাঁ করা বিরক্তিকর নিস্তব্ধ মাসে ভেসে এলো চেনা সেই স্বর। রিচার্ড কপালে কিঞ্চিত ফেলে পিছনে ফিরল। দেখতে পেল লোকাস আর ন্যাসোকে। লোকাস ড্রাইভিং সিট থেকে নেমে ন্যাসোর গাড়ির দিকে এগোতে এগোতেই চাবি ছুড়ে দিল রিচার্ডের দিকে। বাঁকা হাসিতে চোখ টিপল সে। মুহূর্তের মধ্যেই রিচার্ড চোয়াল ফিরে এলো বিজয়ের ঝলক। নিখুঁত এক ক্যাচে চাবিটা ধরে ফেলল সে। অতঃপর আর এক দাও দেরি না করে এগিয়ে গিয়ে বসল পছন্দের BMW-তে।
সে যেমন দুর্দান্ত ফাইটার পাইলট, তেমনি খাঁটি কার ফ্রিক। হাই স্কুল লেভেল থেকে স্পোর্টস কার চালায়। বাইকের প্রতিটি আলাদা শখ না থাকলেও অল্প বয়সে ড্রাইভিংয়ের দক্ষতা যে নিখুঁতভাবে আয়ত্তে এনেছিলেন। তারপর এবার শুরু হবে আসল খেলা। সঙ্গে তার প্রিয় গাড়ি, প্রিয় মানুষ, প্রিয় সঙ্গী, আর কিহই বা লাগে। এবার তারা আর মানুষ কিংবা বসে বডিগার্ড হয়ে নয়, বাজ পাখির দলের মতো একসঙ্গে চাকার কর্কশ আর্তনাদ তুলে শিকারির পেছনে ঝাঁপিয়ে পড়ল তারা। সামনে কালো ছায়ার মতো ছুটে চলছে সুরকার। তখনও তার বাইকের ইঞ্জিন গর্জন বাতাস ছিঁড়ে দিচ্ছে, টায়ারে গর্জনে কেঁপে উঠেছে রাস্তা। হেলমেটের ভেতরে হ্যাজেল, চোখ দুটো সামনে স্থির, পিছনে তাকানোর কোনো প্রয়োজনই বোধ করছে না। তখনই হঠাৎ পেছনে রিচার্ডের গাড়ি গর্জে ওঠে। স্টিয়ারিংয়ে দু হাত শক্ত করে চেপে ধরে প্যাডেলে চাপ বাড়ায় সে। স্পিডোমিটারের কাঁটা ধাউ ধাউ করে লাফিয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই সুরকার খুবই কাছে পৌঁছে গেল রিচার্ড। তার গাড়ির পাশাপাশি ছুটেছে ন্যাসোর গাড়ি। লোকাস সিট বেল্ট আঁকড়ে বসে আছে, ভয়ে তটস্থ সে। ন্যাসো জানলা নামিয়ে রিচার্ডের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ডান লেনে কাটবে বস। ঠিক সেই মুহূর্তে সুরকার হঠাৎ লেন বদলায়। এক ঝাঁকুনিতে বাইকটা ট্রাফিকের ফাঁক গলে বেরিয়ে গেল। রিচার্ডের চোখে আগুন জ্বলে ওঠে, রক্ত ঝরা ক্রোধে চোয়াল শক্ত হয়ে মটমট করে। দাঁতে দাঁত পেশে স্টিয়ারিং ঘোরায় সে। গাড়ির চাকা চিৎকার করে উঠলেও কন্ট্রোল ছাড়ে না। রাতের শেষ প্রহরে রাস্তা জুড়ে হর্ন, ব্রেক আর আতঙ্ক একসাথে ভেজা শিশিরের মতো ছড়িয়ে পড়ে। সুরকারের সামনে যা পাচ্ছে তাকেই অস্ত্র বানাচ্ছে। কখনো বাসের ঘা ঘেঁষে, কখনো ট্রাকের নিচে, প্রায় ঢুকে গিয়ে আবার বেরিয়ে আসছে। রাগ, ক্ষোভ আর উত্তেজনায় ন্যাসো দাঁতে দাঁত পিষে চিৎকার করে করে বলল, বস, ও আমাদের খেলাচ্ছে না। রিচার্ড দৃষ্টি তখনও স্থির, শীতল বাজ পাখির মতো শানিত দৃষ্টিতে সে তাকিয়ে আছে সুরকারের বাইকের দিকে। কণ্ঠে বরফ ঝরা শীতলতা। ও আমাদের লিড দিচ্ছে। পরক্ষণেই সে ধ্বংসাত্মক থাবায় গিয়ার নামলো। এক ঝটকায় গাড়ির বিপদসীমা ছাড়িয়ে দিয়ে চূড়ান্ত স্পিড তুলল। ধীরে ধীরে কমতে লাগলো দূরত্ব। বাইক আর গাড়ির মাঝখানের ফাঁকাটা এবার আর আগের মতো নিরাপদ রইল না। ঠিক তখনই আকাশ ভেসে উঠল একটি হেলিকপ্টার, যা ম্যাট বিচের বাইককে ফলো করছে। এটি আর কেউ নয়, অফিসার প্রেম। একই সঙ্গে ন্যাসোই যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশ হঠাৎ অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেল। শব্দ থেমে গেল, বাতাস থমকে দাঁড়ালো। তবে তারপরই হঠাৎ সামনে থেকে প্রলয়ের মতো ঝাঁপিয়ে এলো ন্যাসোর গাড়ি। পিছন থেকে তেড়ে এলো রিচার্ড। দূর থেকে চোখে চোখ রেখে দুজনই বাঁকা ঠোঁটের হিংস্র হাসি দিল। ক্ষুধার্ত বাঘের মতো স্পিড বাড়িয়ে ঝাঁপিয়ে আসতে লাগলো সুরকারের দিকে। সামনে পেছনের রাস্তা রুদ্ধ, সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুরকার বুঝতে পারে এই শিকারীরা সাধারণ কেউ নয়। রিচার্ড আর ন্যাসো একসাথে প্রস্তুত। পরিস্থিতি এমন যেন খেলা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, অথচ শেষে কেমন হবে সেটা কেউ জানে না। তারা যে তাকে পিষে ফেলার প্ল্যান করছে এই সত্য বুঝতে সুরকার নিম্ন অদর কামড়ে কুটিল হাসল। চোখে মুখে এক ফোঁটা ভয় নেই। যারা তাকে জীবন্ত চূর্ণ করতে আসছে তাদের থেকেও যে সে ভয়ঙ্কর ও বিশ্বাস তার রক্তে। হঠাৎ শরীরে ঝুঁকিয়ে সে নেয় শেষ এক রিস্কি মুভ। নিখুঁত এক বাঁকে দুই গাড়ির মাঝখান থেকে সরে যেতেই তুমুল গতিতে ছুটে আসা গাড়ি দুটো একসঙ্গে ঘর্ষণে জড়িয়ে পড়ে। মুহূর্তেই উল্টো পাল্টো যায় দুটোই। দূর থেকে দৃশ্যটা দেখে সুরকার বাঁকা হাসল।
কিন্তু ঠিক তখনই অনুভব করলো বুকের বাঁ পাশে অজান্তেই চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। সে ফুঁস করে নিঃশ্বাস ছাড়লো। এবার পিছু ছাড়াতে হবে অফিসার প্রেমকে, আর তাকে কিভাবে পিছু ছাড়াতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। পর মুহূর্তে সুরকার ছুটে ঢুকে পড়ল জঙ্গলের পথে। যাওয়ার আগে তাদের উপর তাচ্ছিল্য করে বলে গেল, এই বাইক ইজ নট জাস্ট এ মেশিন, ইটস মাই ফেভারিট টয়। এলিজাবেথের এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। নেই দৃষ্টিতে কোনো প্রাণ, নেই সজীবতা। তার অপারেশনে সাকসেসফুলি সফল হয়েছে আজ 18 দিন। ডিসচার্জ আরও 4 দিন আগেই দেওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে এলিজাবেথের শরীরে ড্রাগস পাওয়া যায়। তবে তা কোনো ক্ষতিকারক ড্রাগস ছিল না। মানব মস্তিষ্ক থেকে ক্ষণিকের কিছু স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য এই ড্রাগস ব্যবহার করা হয়। ড্রাগসের ব্যবহারে এলিজাবেথ কিছুই জানে না। ছোটবেলা থেকেই এলিজাবেথের দুটো কিডনি তুলনামূলকভাবে ছোট ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই একটি ধীরে ধীরে অকেজো হতে শুরু করেছিল। তবুও কখনোই এলিজাবেথ অপারেশন করতে রাজি হয়নি। ইমান ওয়াসিম বরাবর চেষ্টা করেছিল, সব আয়োজন করেছিলেন, কিন্তু এলিজাবেথ কখনোই তার জীবন অন্য কারোর ঝুঁকিতে ফেলার বিনিয়ে সুস্থ থাকতে চায়নি। কিন্তু এবার যা হলো তা এলিজাবেথের নিয়ন্ত্রণের বাহিরে। সবাই ভেবেছিল অজ্ঞান ফেরার পর সে হয়তো চিৎকার চেঁচামেচি শুরু করবে, কিন্তু সবাই অবাক হয়ে দিয়ে এলিজাবেথ নিস্তব্ধ থেকেছে। চোখ খুলেই সে শুধু হালকা কণ্ঠে ছোট্ট করে হিয়ার কাছে জানতে চেয়েছিল সে এসেছে কিনা। হিয়ার উত্তর ছিল ব্যথায় জড়ানো। সেই ব্যথা বুকে চেপে নিয়ে সে দুদিক ধরে অপেক্ষা করে আছে। অপেক্ষা। স্বামী নামক অচেনা মানুষটি যদি একবার আসে, এবারই স্ত্রী অসুস্থতার খবর পেয়ে যদি ছুটে আসে, তার শক্ত বুকে যদি তাকে জড়িয়ে ধরে। চাওয়া তো কেবল এতটুকুই ছিল, এর বেশি কিছু না। তবে লোকটা এলো না। এত বড় একটা অপারেশন হয়ে গেল, তারপরও না। প্রিয়ার প্রতি প্রিয়র কি এতটাই প্রায়শ হওয়া জায়েজ? গৌরব হিয়া ইব্রিয়াত স্নান মুখে এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন 3 বেলা করে তারা এলিজাবেথের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু একদিনও কোনো কথা হয় না। এলিজাবেথ যেন থেকেও নেই। ওরা আসে, অসহায় চোখে দেখে ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকা এলিজাবেথকে, তারপর নীরবে ফিরে যায়। দীর্ঘক্ষণে একঘেয়ে নির্জীব দৃষ্টিতে ভঙ্গ করে এলিজাবেথ তাকালো ইব্রিয়াতের দিকে। গলায় জোর নেই, তবুও ক্ষীণ সুরে ফের বেহায়ার মতো জানতে চাইল, সে আসেনি? ইব্রিয়াত বিরস মুখে মাথা নাড়ায়। এলিজাবেথ চোখ বুজে বিরহের ভারে তাচ্ছিল্য করে ঠোঁটে এক কোণে কিঞ্চিত প্রসারিত হলো, অথচ নীরস মুখে গাল বেয়ে গড়িয়ে পড়ল যন্ত্রণা মাখা অশ্রু। তখনই ক্যাবিনে প্রবেশ করলো ইমান ওয়াসিম আর মিসেস নেহারিকা। বাবার উপস্থিতি টের পাওয়া মাত্রই চোখ বন্ধ করে অবস্থায় আকস্মিক এলিজাবেথ বলে উঠল, আব্বু, আমি বিয়ে করব। ইমান ওয়াসিম চমকান, আতঙ্কিত হন। তার বিস্ফোরিত দৃষ্টি ছিটকে গেল এলিজাবেথের রক্তশূন্য মুখে। এলিজাবেথ নির্লিপ্ত, অনুভূতিশূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। ইমান ওয়াসিম কণ্ঠে কম্পন, কাকে? এলিজাবেথ তাকালো অর্কের দিকে। এমনিতেই সকলে বিস্ময়ে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিল, তার মধ্যে আবার এলিজাবেথে অর্কের দিকে তাকাতেই অর্ক বুকের ভেতরটা কেঁপে ওঠে। রসগোল্লার মতো বড় বড় করে অর্ধনির্মিত চোখ। অর্ক আতঙ্কিত মুখ মাথা নাড়াতে থাকে। এলিজাবেথ বলল, অর্ককে? হাড় হিম করা আতঙ্কে অর্ক চিৎকার করে উঠল, কুত্তার বাচ্চা, আমার সংসার ভাঙিস না ভাই, আমি মইরা যামু বউচারা। বলতে বলতে অর্ক ঢলে পড়ে। গৌরব দ্রুত ছুটে গিয়ে অর্ককে আগলে ধরে। কিংকর্তব্য বিমোর ইব্রিয়াত কিছুটা নড়ে উঠল। ঢোক গিলে শুকনো চচিরে গলা সিক্ত করল প্রথমে, তারপর শান্তমূর্তি এলিজাবেথ দিকে তাকিয়ে ঝাঁঝালো তেজ দীপ্ত সুরে খেকিয়ে উঠল,
ওই শালি, এটা আমার ভাই, ভাইকে দুলাভাই হিসেবে মানতে পারবো না আমি। হিয়া নীরব দর্শক, বিস্ময়ে তরঙ্গ তার চোখে ধারাবাহিকতা বজায় রেখে স্পন্দন তুলছে অবিশ্রাম। গৌরব অর্কের পাশের বেডে শুয়ে বুলেটের গতিতে যায় মুখে চলে। বিস্ময়ে বিবর্জিত হয়ে আজ সেও আমতা আমতা করছে। আমিও পারবো না এই গৌতাঞ্জাবনকে বোন জামাই হিসেবে মেনে নিতে। তাছাড়া এই কালাম জন্মের গিফটে বিয়ের পর তোকে হানিমুনে নিয়ে যাওয়া তো দূর, আমাদের গিফট টাকা দিবে না। এই বিয়ে অসম্ভব। এই বিয়ে হবে, আমার মেয়ে যা চাবে তাই হবে। অর্ক পরিবারের সাথে কথা বলুন। ইমনের বাবা। সকলে চমকে মিসেস নিহারিকার দিকে তাকালো। মিসেস নিহারিকা ধীরতাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। এলিজাবেথের মধ্যে কোনো নড়চড় নেই। মাঝ থেকে ইব্রিয়াত লাফিয়ে উঠে বলল, আন্টি অর্ক। এর পরপরই চেঁচিয়ে উঠল গৌরব, না 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 আন্টি, অর্ক বাই। কি? ইব্রিয়াত আর গৌরব একসঙ্গে মিসেস নিহারিকার সামনে গিয়ে দাঁড়ালো। একযোগে মাথা নাড়িয়ে কণ্ঠনালী লম্বা হাড়, বৃদ্ধ আঙ্গুল আর তর্জনী দিয়ে চেপে ধরে বলল, জি জি আন্টি, সত্যি বলছি, একদম কঙ্কালার কসম। ওদের চলাকলা বুঝতে পেরে মিসেস নিহারিকা গভীর হয়ে উঠলেন। তোমরা কি সবাই মিলে আমার সাথে মশকরা করছো? না আন্টি, বন্ধু জীবন বাঁচানোর চেষ্টা করছি। মিসেস নিহারিকা এবার কিছু তীক্ষ্ণ বাক্য ছুটতে যাবে তার আগেই সকলের কথার মাঝে ফুল স্পিডে বসিয়ে দিলেন ইমান ওয়াসিম, এই বিয়ে হবে। আল্লাহ হাফেজ সবাইকে। লেখিকা কোন সময় পর্ব দেয় আমি জানি না, আমার যত সম্ভব উনি মাসে একটা পর্ব দেয়, না 15 দিনে একটা পর্ব দেয়। উনি সচরাচর পর্ব দেন না, অনেক দেরি করে পর্ব দেন। সো গল্প আসতে এখন থেকে লেট হবে। যখন উনি পর্ব দিবেন তখন আমি গল্প দিব। এখন আপনারা বলে যান আমি কোনো গল্প দিব কি না, বা কমেন্ট করে বলে যান, আমি চেষ্টা করব দেওয়ার জন্য।